5:30 পার হয়েছে। 5:30 শুরু করলাম আমরা। জয় গুরু জয় এই অঙ্গল দিয়ে নে, একটা দিবি, একটা দাঁড়াও। জয় গুরু। তাও এখন ওই যন্ত্রগুলো দিয়ে, ঠিক আছে? দেখিস ওই ধূপকাঠিটা ওটা সরাতো, লাগবে কাপড়ে টাপড়ে। জয় গুরু। ঠাকুরের এখানে সামনে দিয়ে তাতে হবে। একটা দাও। সবাইকে জয় গুরু। থাকে হাতেই পড়া যাবে, অসুবিধা নেই। জয় গুরু জয় গুরু জয় মা। প্রভাতী সঙ্গের মধ্যমণি আমার ইহকাল পরকালের ইষ্ট দেবতার আতুল চরণ যুগলে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি সুধা মায়ের রাঙা চরণ কমলে। আজকে সঙ্গে আগত ঠাকুরের প্রভাতী সঙ্গে আগত ঠাকুরের প্রাণপ্রিয় ভক্ত শিষ্যদের স্থান বিশেষে আমার সশ্রদ্ধ প্রণাম, জয়গুরু সম্ভাষণ এবং ছোটদের নিগম আশীষ জানিয়ে ধারাবাহিকভাবে পাঠ হচ্ছে গুরু শিষ্য সংবাদ। সেই বইখানি পাঠ করতে চলছি। পাঠকালীন ভুল ত্রুটি হলে ঠাকুর ক্ষমা করবেন, সঙ্গে সঙ্গে আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় গুরু। ঠাকুরের জন্মভূমি দর্শন, এটা হবে আজকে। জয় গুরু। শ্রী শ্রী গুরুধাম ভক্তদের পবিত্র তীর্থস্থান। শ্রীগুরুর জন্মস্থান গুরুধাম। শ্রীগুরুর পদরেণু মণ্ডিত স্থান তার শিষ্যদের নিকট ব্রজধাম। 1345 সাল সেই ব্রজধাম কুতুবপুরে ভক্ত সম্মেলনী। নিত্য চৈতন্য ব্রহ্মচারী সম্মিলিতে যাবার জন্য প্রস্তুত হলেন। সঙ্গী পেলেন রুক্মিণী রঞ্জন গোস্বামী। কীর্তনে তার ভালো দখল। ব্রহ্মচারীর শৈশবকালে কীর্তন গাইবার অভ্যাস ছিল, তাই দুই কীর্তনিয়াতে জমে ভালো। রোহিণীদার চিঠি অনুযায়ী নিত্য চৈতন্য আশ্রম থেকে রওনা দেন। দুই সতীর্থ চুড়িয়াডাঙ্গা স্টেশনে একসঙ্গে মিলিত হন। তারপর ঠাকুর প্রসঙ্গ শুরু করেন। মনে পড়ে সেই 1334 সালের কথা। শ্রী শ্রী ঠাকুর শিষ্যবৃন্দ নিয়ে জন্মভূমি দর্শন করতে আসেন। শ্রী শ্রী ঠাকুরের 3টি সংকল্প ছিল। মঠে সার্বভৌম ভক্ত সম্মেলনের অনুষ্ঠান, সেটা হয় 1334 সালে। 1333 সালে সশিষ্য জন্মভূমি দর্শন ও হরিদ্বার পূর্ণকুম্ভে যোগদান। 1333 সালে শ্রী শ্রী ঠাকুর মহারাজ ভৈরব নদী পার হয়ে যখন কুতুবপুর গ্রামে পদার্পণ করছেন, তখন গ্রাম ভেঙে পড়ছে নদীর পাড়ে। তাকে অভ্যর্থনা করে সবাই গাইল, পল্লী জননী মোর, চেয়ে দেখো এই বিশ্ববিজয়ী পুত্র ফিরেছে তোর। দিনহীন তোর শূন্য ভবনে, বিনা আয়োজনে বিনা আহ্বানে, এতদিন পরে আজি পুনঃতব মুছাতে নেত্র লোর। শ্রী শ্রী ঠাকুরের পূর্বাশ্রমের খড়কুসময় যুধিষ্ঠির চট্টোপাধ্যায় জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। মেয়েরা ধূপ দীপ দিয়ে বরণ করলেন। 3রা কার্তিক গুরু মন্দির প্রতিষ্ঠা হলো। বিকেলে সভা বসল। শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দ নামে এক সন্ন্যাসী ঠাকুরের আশ্রিত না হয়েও অভ্যর্থনা গীতি গাইলেন। জয় জয় নিগমানন্দ, শ্রীমৎ স্বামী এলেন জন্মভূমি সঙ্গে লয়ে ভক্তবৃন্দ।
গান শেষ করে হৃদয়ানন্দ হাত জোর করে ঠাকুরের কাছে গিয়ে গড় হয়ে প্রণাম করে বললেন, তোরা ঠিক চিনেছিস, ঠিক ধরেছিস। পরের দিন সাধারণ সভায় ঠাকুর মহারাজ রাখালিয়া ছাদে কাপড় পরে এসে বললেন, মানে রাখালরা যেমন করে কাপড় পরে সেই রকম এসে বসলেন। সকলের ভাষণ শেষে ভক্ত হৃদয়ানন্দ বললেন, বাংলাদেশে কয়জন সাধুগুরুর নাম শোনা যায়? প্রত্যেক শিষ্যরাই তার গুরুর গুণাবলীর বর্ণনা দেন, কিন্তু নিগমানন্দ ঠাকুরের শিষ্যরা এমন কিছু প্রচার করেন বলে আমি জানি না। নিগমানন্দ আসলে নিগমানন্দই। শাস্ত্র গ্রন্থে এবং পুরুষদের মুখে শুনতে পাই যে ভগবান তথা সদ্গুরু মহাপুরুষদের কৃপা সকলের উপর সমানভাবে বর্ষিত হয়, কিন্তু আমরা এই প্রত্যক্ষ ভগবান মহাপুরুষের দর্শন লাভ করেও তার কৃপা থেকে বঞ্চিত কেন? এই প্রশ্নের উত্তর আমি নিগমানন্দ শিষ্যদের নিকট শুনতে চাই। যদি কেউ আমার প্রশ্নের উত্তর না দেন, তবে ঠাকুরের কাছেই তাহার উত্তর প্রার্থনা করি। ওই হৃদয়ানন্দ প্রশ্ন করছে, উনি তো শিষ্য নন না। প্রশ্নের জবাব ঠাকুর মহারাজই দেন। শাস্ত্র ও সাধুবাক্য মিথ্যা নয়, কৃপা সমানভাবে বর্ষিত হয়, কিন্তু উষার ক্ষেত্রে বর্ষণ হলেও বীজ অঙ্কুরিত হয় না যেমন, তেমনি যার হৃদয়ে যেমন স্থান সেখানে ততটুকু কৃপেই বর্ষিত হয় না। উষুর ক্ষেত্রে যেমন বর্ষণ হলো বীজ অঙ্কুরিত, মরুভূমিতে বৃষ্টি হলেও কিন্তু বীজ অঙ্কুরিত মানে ইয়েটা কম থাকে আর কি। হৃদয়ানন্দ বললেন, ঠাকুর, এই হৃদয়ে তো উষুর নয়, এই হৃদয়ে তো স্থান আছে। তুমি ভগবানকে পেয়েছ? শ্রী শ্রী ঠাকুর সহজভাবে সর্বসমক্ষে প্রকাশ করলেন। মানে ইয়ে হৃদয়ানন্দকে জিজ্ঞাসা করলেন। সেবার কতকগুলো তরুণ ছেলে ঠাকুরের কাছে এসে প্রণাম জানিয়ে দাবি করল, আপনি আমাদের গ্রামের ছেলে হয়ে অন্যত্র মঠ, আশ্রম, স্কুল স্থাপন করেছেন, অথচ আমাদের গ্রামের ছেলেমেয়েরা সে সব সুযোগ থেকে বঞ্চিত। এখানে কোনো উচ্চ বিদ্যালয় নাই কোনো চিকিৎসার সুযোগ। আমরা গ্রামের উন্নতি চাই। গ্রামবাসীদের আবেদন হলো আর কি। শ্রী শ্রী ঠাকুর মহারাজ সেদিন গ্রামবাসীদের কথা দিলেন, আমি যত শীঘ্র পারি এসব অভাব মিটিয়ে দেব। এই ভূমিতে যখন আমারও জন্ম হয়েছে, তখন তার ঋণ শোধ করবার দায় আমারও আছে বৈকি। তারপর থেকে ঠাকুর মঠাশ্রমের চিন্তা থেকে কুতুবপুরের চিন্তায় চঞ্চল হয়ে উঠলেন। সুন্দর একটি পরিকল্পনা তৈরি করা হলো। সুযোগ ও উপযোগী বাস্তব ভিত্তির উপর গড়ে তোলা হলো ঋষি যুগের ভাবনা। ভৈরব নদীর এক পাড়ে কুতুবপুর গ্রাম, অপর পাড়ে কাথুলি। কাথুলি গ্রামে সাহেবদের নীলকুঠি, 100 বিঘা জমির সেই ইমারত। সাহেব পরিবারের 2-1 জন এই বিশাল বাড়ির এক কোণে পড়ে থাকে। শ্রী শ্রী ঠাকুর মহারাজের ইচ্ছা ওখানেই বিদ্যালয় গড়ে উঠুক। মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলো। 20,000 টাকা দিয়ে সেবার নীলকুঠি কবলা করে নেওয়া হয়। শ্রী শ্রী ঠাকুর মহারাজ 20,000 তখনকার দিনে মানে 20 লক্ষ, এখন 20 কোটি। হ্যাঁ, নীলকুঠি তাও। শ্রী শ্রী ঠাকুর মহারাজ গ্রামবাসীদের কাছে তার পরিকল্পনা প্রকাশ করলেন। ভারত কৃষিপ্রধান দেশ, শিক্ষাটা হবে অর্থকরী। এই গ্রাম বাংলায় হিন্দু মুসলমান একই সঙ্গে বাস করে, একই সঙ্গে এই বিদ্যালয়ে শিক্ষা পাবে। শিক্ষার সঙ্গে সঙ্গে ভগবত মানসিকতাও গড়ে ওঠা দরকার। হিন্দু মুসলমান ছাত্রদের জন্য পৃথক পৃথক ছাত্রাবাস, সেই সঙ্গে স্ব চিন্তাধারায় পৃথক পৃথক উপাসনা গৃহ। সকল ছাত্ররাই যাতে বিজ্ঞানভিত্তিক কৃষি শিক্ষা পায় তারও ব্যবস্থা থাকবে। কেন্দ্রীয় মঠের ত্যাগী ভক্তরা ঋষিযুগ ভাবধারা শিক্ষা করে মাঝে মাঝে পালা করে এসে ছাত্রদের নীতি ধর্ম শিক্ষা দেবে।
1336 সালে কাথুলি গ্রামে নীলকুঠির ইমারত সংস্কার করে শ্রী শ্রী নিগমানন্দ উচ্চ ইংরাজি বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। কুতুবপুর গ্রামে প্রতিষ্ঠা হলো দুস্থ আর্তদের সেবার জন্য একটি সেবা নিকেতন। পরিচালনার ভার দেওয়া হলো নদিয়া জেলা বোর্ডের হাতে। শ্রী শ্রী ঠাকুর জেলা বোর্ডের চেয়ারম্যানের হাতে বেশ কিছু নগদ টাকা গুনে দেন, যাতে পরবর্তীকালে অর্থের অভাবে সেবা নিকেতন বন্ধ হয়ে না যায়। তিনি 1341 সালের 1 ফাল্গুন প্রজ্ঞানন্দজিকে এই অর্থের একটা হিসাব জানান। জেলা বোর্ডকে দেয় 10,500 টাকা, হাসপাতাল বাবদ খরচ 6,000 টাকা, উক্ত কার্যে জমি খরিদ বাবদ 500 টাকা, মোট 17,000 টাকা। শ্রী শ্রী ঠাকুর স্কুল পরিচালনার জন্য গ্রামের লোকদের নিয়ে একটি কমিটি তৈরি করে 1,000 টাকা দিয়ে একটি স্কুল রিজার্ভ ফান্ড তৈরি করে দেন। এত করেও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্কুলের মঞ্জুরি বা গ্রান্ট পেতে অনেক বেগ পেতে হয়, প্রায় বছর 5 লেগে যায়। তাও মানে গ্রান্টও করে দিয়েছেন আর কি। নিজ জন্মভূমিতে গ্রামবাসীদের দাবি মানতে গিয়ে ঠাকুরকে 5,000 টাকা ধার করতে হয়। এছাড়া তার নিজ ব্যবহারের গাড়িখানাও বিক্রি করতে হয়। হ্যাঁ, কম টাকা। হ্যাঁ, এখন করবে প্রতিশ্রুতি দিছে। হ্যাঁ, গাড়িও বিক্রি। সেসব পূর্ণ স্মৃতি বিজড়িত ইতিহাস ভক্তরাও সেই পুরনো মধুর স্মৃতি বুকে ধরে চলেছেন কুতুবপুর সার্বভৌম ভক্ত সম্মেলনী। চুয়াডাঙ্গা স্টেশনের বাইরে বাসের খালাসি চিৎকার করছে, দরিয়াপুর, মেহেরপুর মানে কাথুলি। শ্রী শ্রী ঠাকুর মহারাজের মাসির বাড়ি মেহেরপুর, 20 মাইল পথ, তারপর কাথুলি। সেখানে ভৈরব নদী পার হলেই কুতুবপুর। ভক্তরা জয়গুরু গানে মাতোয়ারা হয়ে চলছেন। রাস্তায় দুধারে শস্য শ্যামল ধানক্ষেত। কিছুটা পাকা রাস্তা হয়েছে, বাকিটুকু কাঁচা রাস্তা। আম, কাঁঠাল, দেবদারু গাছের সারি। মাঝে মধ্যে গ্রাম বাংলায় ছোট বসতি। ধুলা উড়িয়ে যাত্রীবাহী বাস ভৈরব নদীর পাড়ে দাঁড়ালো। নিত্য চৈতন্য নদী পার হয়ে গড় হয়ে প্রণাম করলেন গুরুধামকে। ভক্ত সম্মেলনের আয়োজনে গ্রামটি উৎসব মুখর হয়ে উঠেছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই কাজে নেমে পড়েছে। শ্রী শ্রী ঠাকুরের ভক্ত গোষ্ঠীকে সাদর অভ্যর্থনা ও সুষ্ঠু থাকা খাওয়ার ব্যবস্থাপনার কাজে গ্রামবাসীরা সদা ব্যস্ত। 1334 সালে। আগে না, স্কুল প্রতিষ্ঠা হয়েছে 36-এ, না সেই বছরেই আর কি। অনুষ্ঠান করার পরে ভক্ত সম্মেলনী, না হলে ওখানকার পরিবেশটা তো। হ্যাঁ হ্যাঁ, 37-এ। ও হ্যাঁ, একটু আচ্ছা, খাওয়া থাকা ব্যস্ত। সেই সঙ্গে মুখে মুখে জয়গুরু মহানাম আর ঠাকুরের কথায় পঞ্চমুখ। ভক্তরা বয়স্ক পুরুষ মহিলা পেলেই অনুরোধ করেন, একটু তাদের নলিনীর কথা বলুন। ভক্তরা বয়স্ক পুরুষ মহিলা পেলেই অনুরোধ করেন, একটু তাদের নলিনীর কথা বলুন। মানে ভক্তরা আসছে, তারা জানে যে ঠাকুর সম্পর্কে জানতে চায় আর কি। বলতে লাগলেন, 1333 সালের কার্তিক মাসে ঠাকুর মহারাজ জন্মভূমিতে সশিষ্য নিয়ে আগমনের স্মৃতি কাহিনীর কিছু কিছু টুকরো ঘটনা। ওই 33 সালে প্রথম যে গেছিলো আর কি, নলিনীকান্ত সন্ন্যাস নেওয়ার পরে সেই ঘটনাটা বললো আর কি। যেগুলো মানুষ গেছে না, তাদের বয়স্ক মানুষ সেখানকার দেখতেছে, তাদের ইতিহাস তাদের কাছে শুনতে চাচ্ছে আর কি, খুব আগ্রহী। মাসি গোলাপ সুন্দরীর বাড়িতে দুর্গোৎসব। শ্রী শ্রী ঠাকুর একবার শিষ্যদের নিয়ে পুজোর কটা দিন মেহেরপুর মাসির বাড়িতে ছিলেন। সঙ্গে ফণী মিত্র, নারায়ণ দাস নন্দী প্রভৃতি অন্তরঙ্গ ভক্তবৃন্দ ছিলেন। প্রতিবারের মতো সেবারও শাস্ত্রবিধি ও নিষ্ঠার সঙ্গে দুর্গাপূজার আয়োজন হয়েছে। পুরনো প্রথা অনুযায়ী 3 দিন সপ্তমী, অষ্টমী, নবমী পূজার কটা দিন ব্রাহ্মণেরা প্রসাদ পাবে, কিন্তু
নমশূদ্ররা প্রসাদ পাবে বিসর্জনের দিন। এর বিশেষ কারণও ছিল, ওদের নিয়ে নৌকায় প্রতিমা বিসর্জনের কাজ করানো হয়। ওই জন্য মানে তখনকারও তো একটা জাতি মানে ইয়েটা বর্ণভেদটা ছিলই প্রখর, না বেশি ছিল। সেবার প্রথা মতো মহাষ্টমীর দিন এক সারিতে ব্রাহ্মণগণ, অন্য সারিতে ঠাকুরের ত্যাগী ব্রহ্মচারী সন্ন্যাসী শিষ্যরা প্রসাদ পেতে বসেছেন। স্থানীয় ব্রাহ্মণ পত্নীরা পরিবেশন করছেন। এমন সময় এক বাঘ বিতণ্ডার সৃষ্টি হলো। গ্রামের মুখুজ্জ গোষ্ঠী শ্রী শ্রী ঠাকুরের পরিবারকে ঈর্ষার চোখে দেখত। তারপর ঠাকুর স্বয়ং উপস্থিত, সুতরাং অপদস্থ করবার এক সুযোগ পেয়ে গেল। এক মুখুজ্জ ব্রাহ্মণ খাওয়া ছেড়ে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, নমশূদ্র ব্রহ্মচারী হলেই ব্রাহ্মণ হয় না। আমাদের এই গ্রামে নমশূদ্রকে ব্রাহ্মণের সঙ্গে প্রসাদ খাওয়ানোর অর্থ হচ্ছে ব্রাহ্মণ ভোজন পণ্ড করে দেওয়া। এটা ইচ্ছাকৃত। ব্রাহ্মণেরা উঠে পড়ুন, মানে ব্রাহ্মণেরা খাবে না, মানে ঝামেলা, মানে ওরে প্রতিপত্তিটা বেশি। সঙ্গে সঙ্গে সমস্ত ব্রাহ্মণেরা খাওয়া ছেড়ে উঠে পড়ল। সন্ন্যাসীদের যে জাতিবর্ণের সংস্কার ত্যাগ করে সন্ন্যাস দীক্ষা নিতে হয়, সেটা গ্রামের অশিক্ষিত অল্প শিক্ষিত সমাজের চিন্তার বাইরে। ব্রাহ্মণ পত্নীরা পরিবেশন ত্যাগ করে স্বামীদের অনুসরণ করল। শ্রী শ্রী ঠাকুর দোতলায় বিশ্রাম করছিলেন। তাকে জানানো হলো, তিনি শুধু বললেন মানে ঠাকুর নাই তখন। ঠাকুর মানে এরাই সমাজের লোকরাই এই পাকা মানে ইয়েটা গোলটা পাকালো। গ্রামে কোনো পায়খানার বন্দোবস্ত ছিল না। সবাই হয় মাঠে অথবা খাটা পায়খানায় যেত। শ্রী শ্রী ঠাকুরের জন্য বিশেষ বন্দোবস্ত হয়। একটা পরিচ্ছন্ন জায়গায় কাপড় দিয়ে ঘিরে দেওয়া হলো। তার মধ্যে গর্ত করে একটা পিতলের গামলা বসিয়ে রাখা হয়। ভক্তরা ঠাকুরের পায়খানা মাঠে গিয়ে ফেলে আসতো। সেও এক কাণ্ড। ঠাকুরের পায়খানা কে ফেলবে, তা নিয়ে কাড়াকাড়ি। ঠাকুরের কালো মানিক ওরফে ফণী মিত্রের দাবি নাকি অগ্রিম। 1320 সালে শ্রী শ্রী ঠাকুর 10 জন শিষ্য নিয়ে প্রথম জন্মভূমি দর্শনে আসেন। পথে বহরমপুরে ভক্ত বাড়িতে উঠেছেন। বহরমপুরে, হ্যাঁ। কুতুবপুরের লোকেরা দশহরার গঙ্গা স্নানে বহরমপুর গিয়েছেন। লোকমুখে শোনেন সেখানে বড় এক সাধু এসেছেন। গ্রামের অনেকের সঙ্গে পালবাড়ির এক বৃদ্ধা গেছেন সাধু দর্শনে। শ্রী শ্রী ঠাকুরকে দেখেই বৃদ্ধা উচ্ছ্বসিতভাবে বলে ওঠেন, ও যে আমাদের নলিন ঠাকুর এসেছে। সেবক বোধানন্দ তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি তেড়ে ওঠেন, ও ঠাকুর তোমরা পেলে কোথায়? ও সবসময় আমাগো বাড়ি থাকতো যে। শ্রী শ্রী ঠাকুর তখন ভোগের পর বিশ্রাম করছিলেন। যোগানন্দকে বললেন, ওদের আসতে দাও। তারপর দীর্ঘ বিরহের পর কত কথা। কুতুবপুরে ঠাকুর যাবেন শুনে ওরা আনন্দে ফিরে যান। মানে ওই আগের থেকে দেখা, ও আর ঠাকুর মানে অত কি কোথায়, ওটা তো আমাগো বাড়ি ছিল ওটা। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুর প্রথম রাধাকান্তপুর যান। সেখান থেকে কুতুবপুর। গ্রামবাসীরা গরুর গাড়ির গরু খুলে দিয়ে নিজেরা গাড়ি টেনে নিয়ে যান। তাহলে কি করছে না, গরুকেও আর ব্যবহার করবে দেয় না, আমরাই নিয়ে যাবো ঠাকুরকে। বিজলি প্রভা দেবী, ওটা হলো আর কি দর্শন ইয়েটা শেষ হলো। সেবার ঠাকুর 10 দিন ছিলেন। ঠাকুরের গেতি খুড়ো শরৎচন্দ্র ভট্টাচার্যের মেয়ে বিজলি প্রভা ঠাকুরকে জিজ্ঞেস করলেন, দাদা আমাদের চিনতে পারেন? শ্রী শ্রী ঠাকুর একে একে মেয়েদের লক্ষ্য করে বললেন, তুই ডুবি ও কৃষ্ণ আর বিজুকে তো চেনাই যায়। আশ্বস্ত হলেন বিজলি মা। তবে চিনতে পেরেছেন? ঠাকুর বললেন, বলিস কি রে, তুই তো আমার মা। ছোটোবেলায় বিজলি মা ঠাকুরের সঙ্গে মা ছেলে খেলা করতেন। শৈশবের মা ছেলের খেলায় এতদিনে শাস্ত্রসম্মত হয়ে গুরু শিষ্যে পরিণত হয়। তারপর থেকে বিজলি মা ঠাকুরকে প্রভু বলে ডাকতেন। বিজলি মায়ের মা ঠাকুরের কালী খুড়ি। দীক্ষার আয়োজন করে বললেন, হোম করব তো,
হোম করো, গৃহের মঙ্গল হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, হোম টোম করব না, একটা ঘট, নৈবেদ্য আর কিছু ফুল চন্দন জোগাড় করো। কালীখুড়ি বাধা দিয়ে বললেন, তুমি হোম করলে গৃহস্থের মঙ্গল হবে। শ্রী শ্রী ঠাকুর উষ্মা প্রকাশ করে বললেন, আমার বংশে নির্বংশ হয়ে যাক। বিজলি মা চমকে, এটা হোম করলে নির্বংশ হয়ে যাবে আমার বংশ। বিজলি মা চমকে উঠলেন, শ্রীকৃষ্ণের যদুবংশের মতো পরিণতি ভেবে আশঙ্কিত হলেন। 28শে আষাঢ় বিজলি মা ও তার স্বামীর দীক্ষা হয়। তারপর বহুদিন ঠাকুরের সঙ্গে আর দেখা নাই, মনটা উতলা হয়ে থাকে। বিজু স্বামীর সঙ্গে নবদ্বীপে তখন 1325 সালের পৌষ মাসে হঠাৎ একটা চিঠি এলো, ঠাকুর আসছেন। বিজলি মায়ের আনন্দ ধরে না, প্রভুকে কোথায় বসাবেন, কী সেবা দেবেন, তার সেবকদের কোথায় উঠাবেন, এসব চিন্তায় তিনি পাগল হয়ে উঠলেন। এমন সামর্থ্য নেই যাতে প্রভু তার সেবকরা উপযুক্ত আপ্যায়ন করতে পারেন। শ্রী শ্রী ঠাকুর এলেন যথাসময়ে, গঙ্গা পার হয়ে নৌকায়, দল বল নিয়ে নয়, শুধু চিদানন্দকে সঙ্গে নিয়ে, পায়ে হেঁটে জোরে জোরে পা চালিয়ে। আহা, ভক্ত যে তার জন্য দোরগোড়ায় দাঁড়িয়ে আছে কতদিন ধরে। বিজলি মা দেখছেন যেন শরীর থেকে তেজ বার হচ্ছে তার, সেই তেজে রাস্তা আলো করে আসছেন। শ্রী শ্রী ঠাকুর এসে বললেন, বিজু, কত লোক সঙ্গে ছিল, আমি ওদের বলেছি নবদ্বীপে এক গরিব শিষ্য আছে, তার ওখানে যাই। তাই আর কেউ সঙ্গে এলো না। গরিব বাড়ির অত মানুষ যায় বলছে সবাইকে, কিন্তু শিষ্য বাড়ি যেহেতু গরিব, সেহেতু বেশি মানুষ আসলো না। বিজলি মা সযত্নে আনারকলি তামাক সেজে এনে দিলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, বিজু, তুই আমায় মনে মনে খুব ডাকছিলি না? বিজু মা বললেন, হ্যাঁ ঠাকুর, কতদিন দেখি নাই, তাই বড় মন খারাপ করতো। বিজু, তুই খুব সুখে আছিস না? হ্যাঁ ঠাকুর, আমার কোনো অভাব অশান্তি নেই, এখন তো ভালোই আছো, কিন্তু তোমার অদৃষ্টে অনেক দুঃখ কষ্ট আছে। বলাই বাহুল্য, মা কুন্তির মতো বিজলি মায়ের দুঃখ কষ্টের অবধি ছিল না। কুন্তির যেমন 5টা ছেলে থাকলে দুঃখ ছিল, সেই রকম। প্রথম জন্মভূমি দর্শনে এসে শ্রী শ্রী ঠাকুর এক ঝলক রামচন্দ্র ভট্টাচার্যের বাড়ি গিয়েছিলেন। ভট্টাচার্য পত্নী তখন নিত্য পূজায় বসেছেন। বাড়িতে ভক্ত সমাবেশ হয়েছে প্রচুর। সেই ঘরেই ঠাকুরকে আসন দেওয়া হয়েছে। ঠাকুর বসে তামাক খাচ্ছেন, বিজলি মাও পাশে আছেন। ঘরে মহামহেশ্বর ঠাকুর মহারাজ উপস্থিত। তার সেবা ছেড়ে ভট্টাচার্য পত্নী পাথরের শিব পুজো করছেন। ঠাকুর তাকে জিজ্ঞেস করলেন, কি পুজো করছো? তিনি উত্তর দিলেন, শিব পূজা। মহাভৈরব হুঁ বলে গড়গড়ায় টান দিলেন। শ্রী শ্রী ঠাকুর বিজলি মাকে লক্ষ্য করে বললেন, বিজু মালা ঝোলা কার রে? বিজু মালা ঝোলা কার রে? আমার মায়ের। ঠাকুর বললেন, পাড়ায় সাধের জেঠিমা বলে পরিচিত বিদ্যা জিজ্ঞেস করলেন, বাবা নলিন, আমি পুরী গিয়ে সকালবেলায় পাস্তা প্রসাদ খেতাম। শিষ্য থেকে উৎসাহ প্রকাশ করে বললেন, হ্যাঁ, তাই তো পাণ্ডাদের বলি মাছটাও চালিয়ে যাও, ওটার জন্যই তো পুরী যাওয়া। মানে ঠাকুরগুলোর দৃশ্য শুনতেছে, কে পুজো করছে। বিজলি মা একদিন ঠাকুরকে পাখার বাতাস করতে করতে বললেন, ঠাকুর, মোক্ষ কি চাইলেই পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, চেয়েও পাবে। বিজলি মায়ের জেঠতুতো বোন করুণা বললে, কেবল কানেই শুনলাম ভগবান ভগবান, কেমন যে তা দেখতেই পেলাম না কখনো। শ্রী শ্রী ঠাকুর জবাব দিলেন, বাবা পাবা, ঘা খেয়ে খেয়ে পাবা। সেবারেই কাকামশাই যুধিষ্ঠির ভট্টাচার্যের বিশেষ অনুরোধে 12 বছর পর ঠাকুর কুতুবপুর আসেন। সঙ্গে বোধানন্দ, চিদানন্দ, শুদ্ধানন্দ, যোগানন্দ, ময়মনসিংহ জেলার এক যুবক দীনেশ ভট্টাচার্য, চট্টগ্রাম জেলার বাসিন্দা অনিলচন্দ্র চৌধুরী বন্ধু বঙ্কিমচন্দ্র দেবের সঙ্গে গুরুধাম কুতুবপুরে গিয়েছিলেন। উদ্দেশ্য শ্রী শ্রী ঠাকুর চরণে আশ্রয় গ্রহণ। অনিলদা প্রণাম করে দীক্ষা প্রার্থী হলেন। শ্রী শ্রী ঠাকুর সস্নেহে বললেন,
আমার জন্মভূমিতে বাইরের লোককে দীক্ষা দেবেও না। চট্টগ্রামে যখন যাব তোমাদের বাড়ি গিয়ে দীক্ষা দিয়ে আসব। করুণাময় ঠাকুর এর কিছুদিন পরে তার কথা রেখেছিলেন। অনিলদার দীক্ষা তার বাড়িতে হলো, কিন্তু স্ত্রী হরিদাসী চৌধুরীর দীক্ষা হয় সন্দ্বীপে ভবরঞ্জন গুহর বাড়িতে। হরিদ্বার কুম্ভে ঠাকুরের বিজয় অভিযানে রুক্মিণীদার সঙ্গে অনিলদাও ছিলেন। এটা শেষ হলো। এখন দীনেশ ভট্টাচার্য, ছোটো ছোটো বলবো একটু। দীনেশ ভট্টাচার্য কলেজের ছাত্র, ডাক্তার রাজচন্দ্র ধরের বাড়িতে থাকতো আর খেত কালিদাস গুহর বাড়িতে। এমন করে তার পড়াশোনা চলতো। এই সুবাদে ঠাকুরের সঙ্গে দীনেশের পরিচয়। ঠাকুরকে তার বড় ভালো লাগতো, তাই ফাঁক পেলেই ঠাকুরের কাছে ঘুর ঘুর করত। একদিন দীনেশ ঠাকুরের কাছে দীক্ষা চাইল। শ্রী শ্রী ঠাকুর দীনেশকে দীক্ষা দিয়ে আরও কাছে টেনে নিলেন। ঠাকুর বাইরে কোথাও গেলে দীনেশকে সঙ্গে নিয়ে যেতেন। তাই সেবার কুতুবপুরও এসেছিলেন। রাধাকান্তপুরে ঠাকুর 2 দিন মাসির বাড়িতে অবস্থানকালে দীনেশের জ্বর হয়। ওই অসুস্থ অবস্থায় ঠাকুরের সঙ্গে সে কুতুবপুরে আসে। গ্রামের 2-1টা টোটকা চিকিৎসা হলো বটে, কিন্তু জ্বর ছাড়ল না। 7 দিন পার হয়ে গেল, জ্বর খারাপের দিকে মোড় নিল। মাঝে মাঝে প্রলাপ বকতে শুরু করলো। শ্রী শ্রী ঠাকুর রোজই একবার দীনেশের কাছে এসে ওর সঙ্গে কথা বলতেন, কিন্তু চিকিৎসা সুচারুরূপে করবার কোনো উৎসাহ দিতেন না। একদিন ঠাকুরকে দেখে দীনেশ বলে উঠল, দাদা এসেছো। সবাই ভাবলো দীনেশ প্রলাপেই বকছে, দাদা বলে সম্বোধন করে। ঠাকুর বললেন, দীনেশের পূর্বজন্মের কথা মনে পড়েছে, তাই আমাকে দাদা সম্বোধন করছে। দীনেশ এই বাড়িতেই শরতের ছেলে। 22 বছর আগে সে মারা যায়। দীনেশের এখন শেষ অবস্থা। ভবপাড়ের বলিষ্ঠ কাণ্ডারি শ্রী শ্রী ঠাকুর দীনেশকে পার করার জন্য শক্ত হাতে হাল ধরলেন। ওর সামনে এক জলচৌকিতে বসে বললেন, দীনেশ, আমার এই মূর্তি ধ্যান করো। গ্রামের বহু লোক তখন ভিড় করছে। ভাগ্যবান দীনেশ শ্রীগুরু মহারাজকে দর্শন করতে করতে মারা গেল। শ্রী শ্রী ঠাকুর হাসি মুখে বললেন, জ্যোতির্ময় দেহধারীরা দীনেশের সূক্ষ্ম দেহ নিয়ে নিজ ধামে চলে গেল। সম্মিলনের অনুষ্ঠানে সন্ন্যাসী ব্রহ্মচারীদের মুখে ঠাকুরের মহিমা শুনতে যেমন গ্রামের লোকেরা ভিড় করত, তেমনি অনুষ্ঠানের শেষে ফাঁক পেয়ে গৃহী ভক্তরা ঘরে ঘরে গিয়ে গুরুধামের বাসিন্দাদের অনুরোধ করত, কিছু ঠাকুরের কথা বলুন। আনাচে কানাচে ছোটোখাটো ভিড় এমনি দেখা যেত। সেখানে ঠাকুরের লীলা কাহিনী হচ্ছে। ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধা বললেন, বাবা তোমরা কিছু বলো, তোমরা নলিনীর কাছে কিভাবে এলে, কি পেলে একটু আমাদের কাছে বলো। যুক্তিটা অকাট্য। ভগবত ভাব বিনিময় করতে হয়, কীর্তন করতে হয়। শিশির বসু, সতীশ হালদার, শিবদয়াল পাল, বস্তারের রাজা প্রফুল্ল ভঞ্জদেও প্রভৃতি অন্তরঙ্গ পার্ষদ সেবার কুতুবপুরে গিয়েছিলেন। তাদের ঠাকুর প্রসঙ্গ অপূর্ব। মানে যুক্তিটা অকাট্য। ভগবত ভাব বিনিময় করতে হয়, কীর্তন করতে হয়। মানে এমনি শুধু খালি বলে ঠাকুরের কথা ঠাকুরের কথা তাতেই মানে হবে না। ভাব বিনিময় করতে গেলে মানে সেটা মনোযোগ, মানে এক কথায় এটাকে মনোযোগ বা সেই রকমের হৃদয় দিয়ে নিতে হবে। এবার শিশির কুমার বসু তখন স্কুলে পড়েন। একদিন তার নজরে পড়ল তার এক সহপাঠী একটি কাগজ টাঙিয়ে রোজ পূজা করে। কাগজটিতে ছিল চন্দনের ছোপে ধরা 2টি চরণ চিহ্ন। অবাক হলেন তিনি। একদিন শিশিরদা জিজ্ঞেস করলেন, কি পূজা করো ভাই? সহপাঠী মাথায় হাত ছেঁকিয়ে বললেন, আমার গুরুদেবের চরণ যুগল। শিশিরদা প্রশ্ন করলেন, তোমার গুরুদেবের নাম কি? উত্তর, শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংসদেব। উনি যোগের উপর একখানা অমূল্য বই লিখেছিলেন, নাম যোগী গুরু। এর কিছুদিন পর
শিশিরদার মামা বসন্ত কুমার মিত্রের সঙ্গে সাক্ষাৎ হয়। মামা রামদাস কাঠিয়া বাবার শিষ্য, কিন্তু নিগমানন্দ ঠাকুরের বই পড়তে ভালোবাসেন। কথা প্রসঙ্গে তিনি শিশিরদাকে বললেন, নিগমানন্দজিকে আমি দেখেছি, এর মতো জ্ঞানী মহাপুরুষ গঙ্গার এপারে নাই। ঠাকুর সম্পর্কে তখন কৌতূহল জাগলেও পরে তা স্তিমিত হয়ে যায়। এরপর অনেক দিন কেটে যায়। শিশিরদা গিয়ে করে স্ত্রী চারুবালাকে নিয়ে ঘর সংসারে মন দিয়েছেন। শিশিরদা বিয়ে করে স্ত্রী চারুবালাকে নিয়ে ঘর সংসারে মন দিয়েছেন। সহপাঠী বন্ধু মতিলাল চক্রবর্তী কলকাতার এক বাসায় থেকে চাকরি করেন। অফিস ছুটির পর দুই বন্ধু বেড়াতে যান। কখনো দুই একটি ধর্মসভায় বসে কিছুক্ষণ ধর্মকথা শোনেন। 1301 সাল সৎসঙ্গের প্রভাব কিছু পড়ল। শিশিরদার গুরুকরণের ইচ্ছা জাগলো। মনে পড়ে গেল যোগীগুরু বইয়ের লেখক নিগমানন্দের কথা। 1301 1301 সেটা সে নেই। শিশিরবাবুর ঘটনাটা যেটা 10 হবে বা কি 11 হবে আর কি। হ্যাঁ, মানে প্রিন্টিং সেটা তো মদন মোহন দত্তর লেখা এটা বই হতে পারে আর কি। যাই হোক, 1287 জন্ম, 1300 তখন তো বিয়ে ঠিয়ে করেনি, ঠাকুর হয়নি আর কি। নলিনী হয় না, মানে নলিনী নামেই আছে আর কি। যাই হোক কি তারিখটা হোক। মতিলাল বললেন, ঠাকুর পুরীতে আছেন, কিন্তু ঠিক না তো জানি না ভাই। শিশিরদা নিরাশ হলেন। ইতিমধ্যে মতিবাবু ছুটি পুরীতে কাটাবেন মনে করলেন। শিশিরদা উৎসাহিত হয়ে বললেন, একটু খোঁজ করো ভাই। মতিলাল চক্রবর্তী চিন্তায় পড়লেন, ঠিক না থাকলে তিনি কোথায় খোঁজ করবেন। শ্রীগুরু দর্শন করবার তারও ইচ্ছা কম নয়। বন্ধুকে আশ্বাস দিয়ে বললেন, দেখি কি করতে পারি। পুরীতে গিয়ে মতিলাল চেষ্টার ত্রুটি করলেন না। এখানে সেখানে মন্দিরের আশেপাশে সমুদ্রের ধারে স্টেশন পাড়া পর্যন্ত খোঁজ করলেন, কিন্তু কোনো হদিশ করতে পারলেন না। নিজের গুরুদর্শনের মহা সুযোগের চেয়ে তার বন্ধুবরের গুরুকরণের সুযোগ এনে দেওয়ার দায় তার কাছে বেশি হয়ে উঠল। ভক্ত যখন ভগবানকে খোঁজেন, ভগবানও তখন এগিয়ে আসেন। ভক্ত এক পা এগোলে ভগবান 2 পা এগোন। সমুদ্রতীরে একদিন হঠাৎই পরিচয় হলো অশ্বিনী দাশগুপ্তের সঙ্গে। সমুদ্রের বালিতে বসে দুইজনে অনেক সংবাদ আদান প্রদান হলো। পরের দিনের কর্মসূচি বলতে গিয়ে অশ্বিনী দাশগুপ্ত বললেন, আমার গুরুদেবের সঙ্গে কাল দেখা করার ইচ্ছে আছে। মতিদেব বললেন, কে আপনার গুরুদেব? শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ পরমহংসদেব। মতিদা হারানিধি খুঁজে পেলেন, জড়িয়ে ধরলেন অশ্বিনী দাশগুপ্তকে। আমিও তো ঠাকুরকেই খুঁজছি। পরের দিন ঠাকুরের দর্শন পেলেন মতিদা। শ্রী শ্রী ঠাকুরকে বন্ধুবার শিশির কুমার বসুর কথা খুলে বললেন। ঠাকুর বললেন, শ্রাবণ মাসে হাওড়া যাচ্ছি, উকিল ফণীভূষণ মিত্রের বাড়িতে থাকব, সেখানে দেখা করতে বলো। দেহের আগে মন ছুটে যেতে চায়। শুভক্ষণে ফণীদার বাড়িতে প্রথম শ্রীগুরুর দর্শন হলো শিশিরদার। এমন দেবমানব দর্শনে শিশিরদার বাকশক্তি রহিত হয়ে যায়। মতিবাবুর কাছে শুনে যে কাল্পনিক রূপ গড়েছিলেন, এ যে তার চেয়ে শুধু অপরূপই নয়, আরও কিছু। শিশিরদার বিদেশি ভাষা শিক্ষার অহংকারে ঠাকুরের শাস্ত্রজ্ঞানের গভীরতা যাচাই করবার তীব্র মানসিকতা উড়ে গেল। অনেক প্রশ্ন সাজিয়ে রেখেছিলেন, আর একটাও জিজ্ঞেস করতে পারলেন না। মানে মনে মনে আগে অনেক কিছু জিজ্ঞেস করে যাচাই করে নিবে, গুরু করবে যে পণ্ডিত লোক। এমনিতে যেন সমস্ত প্রশ্নের সমাধান হয়ে গেল। মনটা তৃপ্তিতে ভরে উঠল। 2 চোখ ভরে দেখে নিলেন
এক অঙ্গে কত রূপ। সেদিন প্রণাম করে বাড়ি ফিরলেন, কোনো কথাই হলো না। দিন পাঁচেক পরে এক শুভ সন্ধ্যায় শিশিরদা ঠাকুর দর্শনে আবার গেলেন। ভক্তদের মাঝে এক ফাঁকে প্রণাম করে উঠতেই ঠাকুর হঠাৎ জিজ্ঞেস করলেন, আমি যদি দীক্ষা দেই তুমি নেবে? শিশিরদা অবাক। যে ব্রহ্মজ্ঞ পুরুষের কাছে মন্ত্র নেবার জন্য দেবতাদের দুয়ারে ধর্ণা দিতে হয়, নানা পরীক্ষার সম্মুখীন হতে হয়, তিনি কিনা যেসে সেদের দীক্ষা দেওয়ার জন্য করুণার হাত বাড়িয়ে দিচ্ছেন। শিশিরদা এক মুহূর্তে দেরি করলেন না, হ্যাঁ নেব। ফণীবাবুর বারান্দায় বসেছিলেন ঠাকুর। আরও অবাক ঘটনা, শ্রীগুরুর আর তর সইছে না। তিনি ভক্তকে তখনই বুকে টেনে নিলেন, সেখানে বসেই কানে ইষ্টমন্ত্র শুনিয়ে দিলেন। শিশিরদার দীক্ষা হয়ে গেল। দিনক্ষণ নাই, আচার অনুষ্ঠান নাই, আড়াল আবডাল নাই। শ্রী ঠাকুর তার অন্তরঙ্গ পার্শ্বদের পেয়ে টেনে নিলেন। শিশিরদা গুরুর জন্য আর কতটুকু উদ্বিগ্ন হয়েছিলেন। আরও বেশি উদ্বিগ্ন, আরও বেশি চঞ্চল হয়ে উঠেছিলেন শ্রীগুরু স্বয়ং। মানে শিষ্যের চেয়ে গুরুই বেশি উতলা। হ্যাঁ, কখন মন্ত্র দেই ওকে? শ্রীগুরু স্বয়ং। ফুল জল উপবাস দক্ষিণা শাস্ত্রের বিনুনিগুলো বন্ধ হয়ে গেল। বইয়ের মধ্যে দক্ষিণামূর্তি জন্মান্তরের পরিচিত শিষ্যকে দেখা মাত্রই চিনে নিয়েছিলেন। ওই একই ঘটনা আবার রামকৃষ্ণদেবের ক্ষেত্রে ওই বিবেকানন্দকে খোঁজার জন্য কত উতলা হয়ে গেছে। হ্যাঁ। ওই যে আধার তোর শুদ্ধ আধার। আর এই ফণীভূষণ মিত্র, এনার বাড়িতে ঠাকুর খুব বোধহয় আস্থা আসতো। প্রায় কতজন লোক দীক্ষা দিছে ওই বাড়িটাতে, অনেক জনের। 1337 সালের আষাঢ় মাসে দুই বন্ধু মতিবাবু ও শিশিরদা পুরীতে গেলেন ঠাকুর দর্শনে। শ্রী ঠাকুর শিশিরদাকে বললেন, আমার জীবনী লেখার অধিকার তোকে দিয়ে যাব। শিশিরদা অবাক হলেন। এত বড় জ্ঞান গরিষ্ঠ ব্রহ্মজ্ঞ মহাপুরুষের জীবনী তিনি কি করে লিখবেন? জানেনই বা কতটুকু। অস্থিরতায় 5 মাস কেটে গেল। একদিন স্বপ্ন দেখলেন শ্রী ঠাকুর তাকে জীবনের তথ্য নিতে ডাকছেন। স্বপ্নের ততটা গুরুত্ব দিলেন না। এই কয় মাসের উৎকট চিন্তার পরিণাম। পরের দিন রাত্রিতে একটা স্বপ্ন দেখলেন, তৃতীয় দিনও একই ঘটনা। সেদিন দেখলেন ঠাকুর হাওড়ার ফণী মিত্রের বাসায় আছেন, তার লাইফ নোট নেবার জন্য শিশিরদাকে বলছেন। স্বপ্নের সত্যতা পরখ করতে ছুটলেন হাওড়ায়। দেখলেন শ্রী ঠাকুর সেখানেই আছেন এবং তার লাইফ নোট নেবার জন্য কয়দিন থেকে শিশিরদাকে খোঁজ করছেন। মানে ঠাকুর তার জীবনের নোট করিয়ে আনছে তাহলে। হ্যাঁ, ঠাকুর খোঁজ করছে আর স্বপ্নে দিয়ে। শ্রী ঠাকুর তারপর থেকে রোজ কিছু কিছু জীবনের তত্ত্ব প্রকাশ করতে লাগলেন। শিশিরদা বসে বসে সেগুলো টুকে নেন। বছর দুইয়ের চেষ্টায় বিশেষ সতর্কতার সঙ্গে ঠাকুরের জীবনের একটা খসড়া তৈরি করলেন। নাম দিলেন শ্রী শ্রী নিগমানন্দ স্মৃতি। শিশিরদা জীবনের খসড়াটা পুরীতে গিয়ে ঠাকুরকে দিয়ে আসেন। শ্রী ঠাকুর আপন জীবন তথ্যের কথা বলতে গিয়ে অনেক অলৌকিক ঘটনা প্রকাশ হয়ে পড়ে, কিন্তু ঠাকুর সঙ্গে সঙ্গে শিশিরদাকে ওই সব অলৌকিক ঘটনা লাইফ নোট থেকে বাদ দিতে বলেন। অলৌকিক তবুও শিশিরদা খসড়া তৈরি করার সময় জীবনের গুরুত্ব কমে যাবে ভয়ে দুই একটা বিভূতি রেখে দেন। শ্রী ঠাকুর পাণ্ডুলিপি পড়ে খুশি হলেন না। তিনি শিশিরদার ইচ্ছায় ঢুকানো বিভূতি নিজ হাতে কেটে দিলেন। তবু পাণ্ডুলিপি প্রকাশের জন্য শিশিরদাকে ফেরত দিলেন না। পাণ্ডুলিপি প্রকাশের জন্য শিশিরদাকে ফেরত দিলেন না, কোনো কথা না বলে নিজের কাছে রেখে দিলেন। শ্রী ঠাকুর প্রকট থাকাকালীন শিশিরদা ওই পাণ্ডুলিপি ফেরত পান নাই। শিশিরদা পরবর্তীকালে চোখের জলে গুরু ভাইদের কাছে মন্তব্য করেন, ঠাকুর স্থূলদেহ ত্যাগ করে চলে গেলেন, কেউ বুঝতেই পারল না কি প্রকাণ্ড হাতি তাদের কুড়ে ঘরের সামনে দিয়ে চলে গেল। শ্রী ঠাকুর একবার জীবনী লেখা নিয়ে মঠে ব্রহ্মচারী সত্য চৈতন্য কাছে ব্যক্ত করেন, আধ্যাত্মিক মহাপুরুষদের জীবনী লেখার কৌশল আর জাগতিক মহাপুরুষদের জীবনী লেখার কৌশল এক নয়। তিনি জাতীয় জীবনী লেখক মণিবাগচির জীবনী লেখার কৌশলটি সেদিন উদাহরণস্বরূপ
নমুনা দেখান। তাই বুঝি শ্রীম লিখিত রামকৃষ্ণ কথামৃত এত বরণীয়। শ্রী শ্রী সদ্গুরু নিগমানন্দর ভাবধারা বোঝবার জন্য দ্বিতীয় নিগমানন্দের প্রয়োজন হয়েই পড়ে। জয় গুরু। থাক এখান পর্যন্ত। শ্রী শ্রী হালদার, সতীশ হালদার। লেখার অনুমতির পরে লেখিলে পরে কিন্তু ওই যে অতিরিক্ত মানে ইয়ে বিভূতিগুলো কাটি দিছে। এটা একটা মনিবাসীর উদাহরণটা তুলে হচ্ছে, মনিবাসী লেখা ঠাকুরের বইটা আছে, এটা ইংরেজিতে লেখা, ইংরেজিতে। মনিবাসী জয়। না